আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা গত ক্লাসে সমাসের বেসিক এবং সেখানে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই ক্লাসে আমরা সমাসের আরো দুইটি গুরুত্বপূর্ণ টাইপস নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত অব্যয়ীভাব সমাস এবং তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জেনে থাকবেন অব্যয়ীভাব সমাস এবং তৎপুরুষ সমাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এখান থেকে কিন্তু বারংবার প্রশ্ন এসে থাকে। তো আপনারা কিন্তু সেই মাধ্যমিক লেভেল থেকে সমাস শিখে আসছেন, তারপরেও সমাসের কিন্তু একটি ভীতি কিন্তু আপনাদের অনেকের ভিতরেই কাজ করে। আমি প্রবলভাবে বিশ্বাস করি যদি আজকের এই ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনাদের সমাস নিয়ে এই ভীতি কেটে যাবে এবং এত দারুণ একটি বেসিক তৈরি হবে যে বেসিকের উপর ভিত্তি করে আপনি আরো 5 জনকে চাইলে পড়াইতেও পারবেন। ফলে সমাস একেবারেই ডিপ থেকে শেখার জন্য আজকের ক্লাসটি অত্যন্ত কার্যকরী হতে চলেছে। তো যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা এবং ঠিক মতো দেখা যায় কিনা। যদি সাউন্ড ঠিক থাকে এবং সঠিকভাবে দেখা যায় তাহলে একটু কমেন্ট করে জানান, ইয়েস লিখুন যে সব ঠিক আছে, বা ওকে লিখুন। যদি ওকে থাকে তাহলে আমি শুরু করব আজকের আলোচনা। আজকে আমরা ব্যাপক আলোচনা করব যার ফলে আপনাদের সমাসের এই ভীতি এটি পার্মানেন্টলি দূর হয়ে যাবে। আর যারা প্রথম পর্বে ক্লাস করেননি তারা পেজের ভিডিওস সেকশন থেকে সেই ক্লাসটি করে নেবেন, না হলে আজকের ক্লাসটি বোঝা একটু কঠিন হতে পারে। কারণ বেসিক যে টোটাল ব্যাপারটি সেটি কিন্তু আমরা পর্বে একে আলোচনা করেছি, ফলে এখন আমরা আর বেসিক নিয়ে আলোচনা করব না, সরাসরি আজকে টাইপসে চলে যাব। তো জেরিন জাহান আপু বলতেছে সবকিছু ঠিক আছে, আরেকটা আপু বলতেছে ওকে, তার মানে আমরা শুরু করে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতে আজকে আলোচনা করব অব্যয়ীভাব সমাস নিয়ে। অব্যয়ীভাব সমাস নিয়ে। তো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন দেখবেন এই সমাসের নামের ভিতরেই কিন্তু আছে অব্যয়ীভাব, মানে এখানে অব্যয়ের একটি ভাব আছে। এই সমাসের পুরোটা জুড়ে শুধু অব্যয়ের খেলা, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের নামের ভিতরেই আছে অব্যয়। কি আছে বলুন? অব্যয়। অর্থাৎ এই সমাসই কিন্তু অব্যয় সব থেকে মেইন গেম চেঞ্জার। তাই অব্যয় সম্পর্কে আমাদের শুরুতেই দুই একটি ব্যাপার জানতে হবে। এখন আমরা স্পেশালি আমি যখন মাধ্যমিক লেভেলে পড়তাম তখন স্যার বললো পদ 5 প্রকার, আর অব্যয় পদের সংজ্ঞা দিল যার কোনো ব্যয় নেই। আমাদের এইভাবে একটা কথা বলেছিল, যার কোনো ব্যয় নেই, কোনো ব্যয় নেই। তো তখন আমি মনে করতাম যে এটাকে টাকা না পয়সা না কি জিনিস যে ব্যয় হয় না। তখন কিন্তু আমি এই ব্যাপারটা এত ভালোভাবে জানতাম না বা বুঝতাম না যে ব্যয় নেই বলতে কি বোঝায়। তো আমি পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিতে এসে আমি এই ব্যাপারটি নিয়ে গবেষণা করে দেখেছি আসলে এই ব্যয় নেই বলতে কি বোঝায়। ব্যয় নেই বলতে বোঝায়, মনে করুন এখানে উপ, এটি একটু অব্যয়। যেমন উপসর্গ বানানের যে উপ সেটি কিন্তু একটি অব্যয় এবং এই উপ কিন্তু একই সাথে একটা উপসর্গ। তো যাই হোক, আপনি উপসর্গকে একে কখনোই চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি দেখুন এর সাথে বিভক্তি যুক্ত করে উপি করতে পারবেন না, উপসর্গ। আপনি এর সাথে এ বিভক্তি যুক্ত উপসর্গ, আপনি এর সাথে মানে এর বিভক্তি যুক্ত উপের স্বর্গ বা লিঙ্গান্তর করা বা মনে করেন যে অন্য কোনো পরিবর্তন করা যায় না। যদি আপনি পরিবর্তনটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার অব্যয় আর অব্যয় থাকবে না। অনেক প্রকার অব্যয় রয়েছে, যেমন মনে করেন একটা অব্যয়ের কথা যদি আমি বলি যে অনেক জায়গায় কিন্তু আপনারা অনেক প্রকার অব্যয় দেখেছেন, যেমন আ আছে, প্রো আছে। যেমন আমরা হা ভাত লিখি, এখানে হা এটি কিন্তু একটি অব্যয়। আপনি হাকে চেঞ্জ করে বলেন হি ভাত, হ্যাঁ হি ভাত, তাহলে কিন্তু হবে না। যদি বলে সি ভাত, হবে না। মানে অব্যয় এমন একটা জিনিস, এই হা ভাত এই অর্থটি কিন্তু প্রকাশ করতে গেলে আপনার এই হাকে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এই যে চেঞ্জ করা যায় না শব্দটি একেবারে জন্মগতভাবে যেমন ছিল আজীবন ঠিক সেরকম ভাবেই ব্যবহার করতে হয়। এই জন্যই বলা হয় অব্যয়ের কোনো ব্যয় নেই।
অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না, ওটা আজীবন একই রকম থাকে, ওর কোনো লিঙ্গান্তর হয় না, ওর সাথে কোনো বিভক্তি যুক্ত করা যায় না, কিছুই করা যায় না। কিছু করলেই সেই অব্যয়টি আর অব্যয় থাকে না, সেই শব্দটি আর কোনো অর্থ থাকে না। দ্যাটস ওয়াই এই অব্যয়ভাব সমাসের আমরা পুরোটা ব্যাপার নিয়ে কিন্তু এই অব্যয় নিয়ে আলোচনা করব। তাই আমরা অব্যয় সম্পর্কে জেনে নিলাম। এখন যদি আমি বইয়ের সংজ্ঞাটা লিখি তাহলে দেখুন কেমন দেখায়। বইয়ের সংজ্ঞাটা লিখলে আসলে তেমন ভালো বোঝা যায় না, তবে বেসিক জানার জন্য অবশ্যই বইকে প্রাধান্য দিতে হয়। তো এই সমাসের আমরা সবাই এই সংজ্ঞাটা জানি যে সমাসের, এবং আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে সমাসে কিন্তু সাধারণত দুটা পদ থাকে, একটি কিন্তু শুরুতে যেটা থাকে সেটা পূর্বপদ এবং শেষে যেটা থাকে সেটা কিন্তু পরপদ, মাঝের গুলো কি পদ, মধ্যপদ, এবং মাঝে কিছু কিছু সময় অতিথি পদ থাকে। তার মানে এখানে কিন্তু যে 6 প্রকার সমাস আমরা আগে পড়তাম তার ভিতরে একমাত্র সমাস যার পূর্বপদ প্রধান সেটি কিন্তু অব্যয়ীভাব সমাস। তো তাহলে সংজ্ঞাটা একটু লিখি যে সমাসের পূর্বপদ কি বলুন, পূর্বপদ অব্যয় হয়, মানে এই সমাসে পূর্বপদ অবশ্যই অব্যয় হবে যেহেতু অব্যয়ীভাব, এবং এবং সমস্ত পদ আমরা গত ক্লাসে বলেছি সমস্ত পদ কি, আসলে সমাসের মাধ্যমে যে শব্দটি তৈরি হবে সেটি সমস্ত পদ, এবং সমস্ত পদে এই অব্যয় পদের অর্থেরই প্রাধান্য থাকে। এই অব্যয় পদের পদের অর্থই অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। প্রধান রূপে কি হয় বলুন, প্রধান রূপে প্রতীয়মান হয়, প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। আমরা সংজ্ঞাটা লিখে নিলাম যেন আমাদের বোঝাতে সুবিধা হয়, অব্যয়ীভাব সমাস বলে। তাহলে দেখুন একেবারে একটা সুন্দর একটি কথা যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকবে, তার মানে অব্যয়টা কোথায় থাকবে, পূর্ব পদে, এবং সমস্ত পদে অর্থাৎ নতুন যে শব্দটি তৈরি হবে সেই পদে এই যে অব্যয় সেটির অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। যদি একটি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটি আপনাদের কাছে খুবই ক্লিয়ার হবে। আপনারা এইটি কিন্তু ছোটকাল থেকেই মুখস্থ করে এসেছেন যে কুলের সমীপে, তো তখন আমরা কিন্তু বলতাম উপকূল, কি বলতাম বলুন, উপকূল। তার মানে এটি কিন্তু ব্যাস বাক্য টোটালটা। আর এই যে সমস্ত পদ দেখুন এখানে কিন্তু কুল ঠিক আছে, বাট কেমন কুল, উপকূল। এখন উপকূল অর্থ কি সেটি আমরা কিন্তু বিস্তারিত এখন আলোচনা করব। তার মানে আমরা এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে সমস্ত পদ এর যে প্রথম যে অংশ সেটি কিন্তু আপনার কি পদ বলুন, পূর্ব পদ, এটি একটি অব্যয় হবে, এবং এই উপ যেটি সেটির অর্থই কিন্তু এখানে প্রধান রূপে প্রতীয়মান হবে। আবার যদি আমরা লিখি ভাতের অভাব, ভাতের অভাব, তাহলে দেখবেন হা ভাত, এখানে দেখবেন যে আপনার ভাত বলতে যে ব্যাপারটি বোঝায় সেটির কিন্তু কোনো ভ্যালু নেই, এখানে হা যে শব্দটি তার অর্থই কিন্তু মেইন রূপে প্রতীয়মান হবে, প্রধানভাবে প্রতীয়মান হবে, কারণ এই হা একটু অব্যয় এবং একটি অব্যয়ীভাব সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। তাই দেখুন এমনি ভাত বলতে কি বোঝায়, আমরা যে রাইস যেটা খাই, বাট হা ভাত মানে কি, ভাতের অভাব, অর্থাৎ অভাব বোঝাতে মূলত হা শব্দটি আনা হয়েছে। ফলে এখানে কিন্তু এই হা এটির অর্থই কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হবে। ক্লিয়ার? ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই সমাসে পূর্ব পদ অব্যয় হবে। দেখুন এই যে পূর্বপদ উপহা অব্যয়, এবং সমস্ত পদে অর্থাৎ এই টোটাল যে শব্দটি পেলাম সেখানে এই অব্যয় পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। তাহলে কিন্তু সংজ্ঞা এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা এটুকু ক্লিয়ার হলাম যে এখানে অব্যয়ীভাব সমাসে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। ক্লিয়ার? অব্যয়ের অর্থ কি হবে, প্রধান রূপে প্রতীয়মান হবে। তবে এই সমাসটিকে চেনার জন্য চেনার উপায়, কোন একটি শব্দ দেখে আপনি কিভাবে বুঝবেন, এইটাই তো আমাদের পরীক্ষাতে আসবে যে নিচের কোনটি অব্যয়ীভাব সমাস, নিজের কোনটি কর্মধারয় সমাস। ক্লিয়ার? তো এইটাকে হলো চেনার উপায়টা কি, আপনি তিনটা ব্যাপার দেখলেই অব্যয়ীভাব যে সমাস সেটা একেবারে দেখেই আপনি ক্লিয়ারলি বলে দিতে পারবেন হ্যাঁ এটা 100% অব্যয়ীভাব সমাস। যদি দেখেন সেখানে পূর্ব পদ প্রধান, কোন পদ প্রধান, পূর্ব পদ প্রধান থাকে। আপনি যে শব্দটি দেখছেন যদি দেখেন তার পূর্ব পদ যেটি সেটি প্রধান থাকে। দ্বিতীয় যেটি ব্যাপার দেখবেন শুরুতেই 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 উপসর্গ, শুরুতেই উপসর্গ অথবা অব্যয় থাকে, শুরুতেই উপসর্গ অথবা অব্যয় থাকে। এবং তৃতীয় যে ব্যাপার
সেটি ব্যাস বাক্য অ্যাডজেক্টিভের মতো হয়। ব্যাস বাক্য অ্যাডজেক্টিভের মতো হয়, অর্থাৎ দোষ গুণ অবস্থা পরিমাণ এই টাইপের ব্যাপার নিয়ে কথা বলে, অ্যাডজেক্টিভ এর মতো হয়। এই তিনটি বৈশিষ্ট্য আমি কিন্তু বলেছিলাম যে একাধিক মানুষের ভিতরে যদি একটি মানুষকে খুঁজে আনতে হয় তাহলে বৈশিষ্ট্য বলতে হবে, হয় সেটা বোরখা পরে থাকবে, নাহলে 5 জন মানুষ দাঁড়িয়ে আছে যার বাপ রেসুল, যদি আপনাকে আপনার বাবা বলে দেয় যে বাপ রেসুল আলা ওই মানুষটা আমার বন্ধু, ওকে খুঁজে আনো, ফলে আপনি খুব সহজেই একজনকে খুঁজে আনতে পারবেন। কারণ বাইরে অনেক মানুষ থাকে, তার ভিতরে যদি আপনি বৈশিষ্ট্য না জানেন তাহলে কিন্তু আপনাকে খুঁজে পাবেন না। এখানে এই তিনটি বৈশিষ্ট্য জানলে আপনি খুব ইজিলি খুঁজে পাবেন যে অব্যয়ভাব সমাস চেনার তিনটি উপায়। পূর্বপদ প্রধান হবে, শুরুতেই উপসর্গ বা অব্যয় থাকবে, ব্যাস বাক্য অ্যাডজেক্টিভের মতো হবে। একটি কথা আজকে মনে রাখবেন, সকল উপসর্গ, সকল উপসর্গ, যত প্রকার উপসর্গ আছে এরকম সকল উপসর্গ অব্যয় পদ। কোন পদ বলুন? অব্যয় পদ। ফলে অনেকে ভাবতে পারে ভাই এটা তো উপসর্গ, অব্যয় না। আরে ভাই সকল যে উপসর্গ সেটা অব্যয় পদ, এমনকি উপসর্গ বানানোর যে উপ সেটিও একটা অব্যয় পদ এবং সেটিও কিন্তু একটি উপসর্গ। আমরা কিন্তু জানি যে এই উপ কিন্তু একটা উপসর্গ, ফলে উপসর্গ বানানোর যে উপ সেটিও একটা উপসর্গ। এবং এই উপসর্গ যা আছে পৃথিবীতে স্পেশালি বাংলা ভাষায় সবই কিন্তু অব্যয় পদ। তাহলে কিন্তু আমরা এখন থেকে আর কনফিউজ হব না, যেখানে উপসর্গ দেখবো সেটি অব্যয়ীভাব সমাস। এবং যদি দেখেন কোনো শব্দের শুরুতে উপসর্গ আছে, তার মানে আপনি শিওর হয়ে যাবেন যে সেখানে উপসর্গের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে এবং সেটিও অব্যয়ীভাব সমাস হবে। তাহলে কত সহজ হয়ে গেল। আপনারা কিন্তু সবাই অ আ অঘা অজ অনা আড়া আনা এভাবে বাংলা উপসর্গ প্র পর অপ সমনীয় অনু অবনির্দোর বিয়োদে উচ্চ এভাবে কিন্তু আপনাদের সব মুখস্থ। সংস্কৃত উপসর্গ, বর বদ কম না দরকার নিম ফেবে ফার্সি উপসর্গ, আম খাস লাগর আরবি উপসর্গ আপনার সব মুখস্থ। এইসব শব্দগুলো যদি দেখেন, এইসব শব্দগুলো যদি দেখেন কোনো একটি শব্দের শুরুতে আছে, আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যেটি অব্যয়ীভাবে সমাস হবে, কারণ উপসর্গ মানেই তো অব্যয়। তাহলে কত সহজে আপনি ব্যাপারটি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আপনারা উপসর্গ আপনাদের চোখে ফাঁকি দিয়ে যেতে পারবে না। তাহলে আমরা মোটামুটি একটি ব্যাপার ক্লিয়ার হলাম। তবে অব্যয়ীভাব সমাসে আমরা বাংলা যে উপসর্গগুলো রয়েছে, এরপর সংস্কৃত যে উপসর্গ রয়েছে, আরবি ফার্সি, এতগুলো থাকে না, এখানে লিমিটেড কিছু উপসর্গ ব্যবহার করা হয়। এই কয়েকটি উপসর্গ মনে রাখলেই আপনি খুব সহজেই অব্যয়ভাব সমাসটি মনে রাখতে পারবেন। এবং সেই উপসর্গগুলো মনে রাখার টেকনিক আমি এখনই লিখে দিচ্ছি, যে মনে রাখবেন কিভাবে উপসর্গগুলো। এই ক্লাসটি মিস করবেন না, এখনই আমি এই টেকনিকটি লিখে দেবো, যার ফলে আপনি এই উপসর্গগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো দেখুন টেকনিকটা কি, অর্থাৎ অব্যয়ভাব সমাসে যেসব উপসর্গ বা যেসব অব্যয়গুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি মনে রাখার টেকনিক আমি লিখে দিচ্ছি। একটু দেখুন, আহা, আমরা কোনো মানুষ দুঃখ পেলে কি বলে? আহা দুঃখী, আহা দুঃখী নিরপরাধ বেবীদের, নিরপরাধ। আমরা কিন্তু অনেকে গফ বা জিএফ কে কিন্তু বেবি বলি, আবার কিন্তু যারা বাচ্চা তাদেরকে বেবি বলি। তা আপনার যেটা ভালো লাগে সেটাই মনে করবেন। আহা দুঃখী নিরপরাধ বেবিদের, বেবিদের কষ্ট অনুভব করে, কষ্ট অনুভব করে, কষ্ট অনুভব করে তাদের উপকারের, তাদের উপকারের প্রতি, তাদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, যথার্থ উৎসাহ থাকা উচিত। খুবই সহজ একটু ব্যাপারটা দেখুন। আহা দুঃখী নিরপরাধ বেবিদের, যারা ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু মানে গরিব একটা ছোট বাচ্চা মনে করেন, আছে না, যেমন ফিলিস্তিনে আপনারা দেখছেন যে ছোট ছোট যে বাবুগুলো আছে তাদেরকে কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, তা সেটা দেখে কিন্তু আমাদের অন্তরে কষ্ট পায়। আহা এরকম দুঃখী এবং তারা নিরপরাধ এই বেবিদের কষ্ট অনুভব করে, মানে ওইসব বাচ্চাদের কষ্ট অনুভব করে তাদের অর্থাৎ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। অর্থাৎ আমরা যারা ভালো আছি ওইসব বেবিদের কষ্টটা অনুভব করে তাদেরকে কিভাবে উপকার করব, সেই উপকারের প্রতি আমাদের কি করা উচিত? যথার্থ উৎসাহ থাকা উচিত, যেন আমরা অনেক উৎসাহ নিয়ে তাদের উপকার করতে পারি। তাহলে এখানে কি কি উপসর্গ আছে? আপনারা জানেন আ একটা উপসর্গ, এরপর আপনারা জানেন হা একটা উপসর্গ,
দু একটা উপসর্গ, দু বা দূর, হ্যাঁ আমরা জানি এই বিসর্গ কিন্তু সন্ধিতে যে র হয়ে যায়। এরপর দেখুন নিরপরাধের নির, এটি কিন্তু একটু উপসর্গ। এই বে একটা উপসর্গ, বি একটা উপসর্গ। এরপরে কিন্তু আমরা অনু, এটাকে সমনীয় অনু, হ্যাঁ এগুলো কিন্তু তৎসম উপসর্গ। এরপরে এই যে উপকারের উপ, এটি কিন্তু একটা উপসর্গ। এ প্রতি কিন্তু একটা উপসর্গ। আর যথা, এটা উপসর্গ না, বাট এটি একটা অব্যয়। এবং উত, এই যে উত, এটি একটু অব্যয়। ক্লিয়ার? তাহলে দেখুন আমি যেগুলো আইডেন্টিফাই করলাম খুব সহজেই মনে রাখতে পারবেন। আহা, দুঃখী, দু, নিরপরাধের নির, বেবির বে, বি দুটাই, অনুভবের অনু, উপকারের উপ, প্রতি, যথা, উত। অর্থাৎ এইগুলোর বাইরে অব্যয়ভাব সমাসে অন্য উপসর্গ এবং অব্যয় ব্যবহার করা হয় না। ফলে আপনি এই কয়েকটি যদি মনে রাখতে পারেন, এইগুলো যদি দেখেন কোনো শব্দের শুরুতে আছে, ওই শব্দটি অব্যয়ভাব সমাস দিয়ে তৈরি হয়েছে, এটি মোটামুটি শিওর হয়ে যায়। সেকেন্ড আপনার দেখতে হবে যে শুধু পূর্ব পদে অর্থে প্রাধান্য আছে কিনা। যদি থাকে আর কোনো কনফিউশন নেই, সেই শব্দটি অব্যয়ভাব সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হলাম যে আসলে কি কি উপসর্গ থাকবে। এখন সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যে এই আ কখন কোন অর্থ দেয়, এই নির কখন কোন অর্থ দেয়, সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটি না জানলে আপনার কমন সেন্স ইউজ করে আপনি পরীক্ষা হলে করতে পারলে অনেক সময় লাগবে, আর দ্বিতীয়ত করতে না পারার সম্ভাবনা খুবই বেশি। ফলে আপনাকে একটু কনসাসলি শিখতে হবে, এবং আমি একেবারে ধাপে ধাপে আলোচনা করব। যাদের কাছে খাতা আছে তারা মানে অবশ্যই লিখে নেবেন। এবং এই ছন্দ পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার হলে ইয়েস লিখুন, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। প্লিজ একটু সবাই ইয়েস লিখুন যে ভাইয়া এই ছন্দ পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমি কন্টিনিউ করব তাহলে সামনের দিকে। দু একজন ইয়েস লিখুন, তাহলে বুঝবো যে না এই টেকনিক পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু নিবন্ধন এবং সামনে যে পরীক্ষাগুলো আছে সমাজ থেকে কিন্তু 100% প্রশ্ন থাকবে। ফলে এইরকম একটি মানে মার্ক কিন্তু আপনাকে আগামী দিন আপনার স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে যেতে পারে। আব্দুর রহমান ভাইয়া বলতেছে ইয়েস, সানজিদুর রহমান ভাইয়া বলতেছে ইয়েস। তার মানে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, আমি ধন্য। এখন দেখুন এই যে অব্যয়গুলো এরা বাক্যে কি অর্থ দেয় সেটি জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাক্যে কি অর্থ দেয় সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখনই আপনাকে লিখে দেখাচ্ছি যে এই অব্যয়টা আপনি জানেন কিন্তু আপনি অর্থ বলতে পারবেন না, অনেকেই বলতে পারবে না। কারণ অর্থগুলো খুব কনসাসলি না শিখলে সেটি কিন্তু আপনারা অনেক সময় পরীক্ষাতে আউলিয়ে ফেলবেন এবং নেগেটিভ মার্কে শিকার হতে হবে। তো একেবারে শুরুতে আমরা একটা লিখবো যে সামীপ্য। দেখবেন যে অনেক জায়গায় সামীপ্য, এবং সামীপ্য এমন একটি শব্দ যার অর্থই আমরা জানি না। ভাই সামীপ্য মানে নৈকট্য, নৈকট্য মানে নিকটে, নৈকট্য মানে কি নিকটে। তো এখন আমরা দেখব যে কোন কোন উপসর্গগুলো এভাবে সামীপ্য বা নিকটে বা নৈকট্য অর্থ দেয়। যদি আমি এখানে দুটো এক্সাম্পল লিখে দিই খুবই সহজ হবে। এক্সাম্পলটা অলরেডি লিখেছে, আরেকবার লিখলাম যে কুলের, কুলের সমীপে, কুলের সমীপে কি হবে? এটি আমরা জানি উপকূল হবে। কি হবে বলুন? কুলের সমীপে উপকূল হবে। এরপরে নগরীর, নগরীর, এই যে নগরীর সমীপে বা নগরীর সমীপ্য বা সামীপ্য, তো আমরা সমীপেই লিখবো। নগরীর সমীপে এটি হবে উপনগরী, উপনগরী, উপনগরী। এখন কথা হচ্ছে ভাই আমাকে একটু বলতে পারবেন এই উপ দ্বারা কি বোঝায়? আমরা কিন্তু অনেকে কি মনে করে জানেন, আমি নিজে, কারণ উপ সচিব এটা বললে কিন্তু সচিবের নিচের পদ বুঝি। ফলে উপ শব্দ দ্বারা কিন্তু আমরা নর্মালি মানে কারো আন্ডারে বুঝি, বাট এখানে এই উপগুলো কিন্তু আন্ডারে না, এখানে এই উপগুলো কিন্তু নিকটে বোঝায়। উপকূল মানে কুলের কাছাকাছি। দেখবেন যাদের বাসা কক্সবাজার, এরপরে যারা আসলে বঙ্গোপসাগরে যারা মানে সীমান্তবর্তী জেলা, তাদেরকে বলে উপকূলের মানে বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই টর্নেডো বা এই ঝড়ের মাধ্যমে। অর্থাৎ যারা ওই কুলের নিকুটে যারা বসবাস করে তাদেরকে আসলে উপকূলে মানুষ বলা হয়, এমন না যে কুলের আন্ডারে। আবার উপনগরী বলতে মানে নগরীর কাছাকাছি যারা বসবাস করে, যেমন ঢাকা সিটির পাশে নারায়ণগঞ্জ, এরপরে মনে করেন মানিকগঞ্জ, এই যে এইগুলো কিন্তু উপনগরী বলা হয়। ফলে উপ মানে এখানে নিচে না। তাহলে আমরা কি বুঝলাম? তার মানে আমরা এখানে এই নোটটা লিখে ফেলবো। নোট, এই যে উপ, এই যে উপ যে উপসর্গ বা উপ যে অব্যয়, এই উপ অর্থ নিকটে বা কাছে, এই উপ অর্থ নিকটে বা কাছে।
তাহলে আমরা দেখলাম যে এই যে উপসর্গ যে তাহলে এখানে কিন্তু নগরীর থেকে কাছাকাছি বোঝাচ্ছে এই শব্দটি দ্বারা। কুলের থেকে গুরুত্বপূর্ণ উপকূল, অর্থাৎ কুলের কাছাকাছি যারা আছে। ফলে এইটি একটি কিন্তু অব্যয় বা সমাসের মাধ্যমে তৈরি শব্দ, এবং যেখানে পূর্বপদ দেখুন অব্যয় রয়েছে, এবং অব্যয়ের অর্থই কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হয়েছে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এইভাবেই কিন্তু বাকিগুলো আলোচনা করে যাব, এবং আপনারা একটু ধৈর্য নিয়ে শিখলে আপনার আর সমস্যা হবে না। 2 নম্বরে আমরা একটু দেখব অনতিক্রম্য। অনতিক্রম্য মানে কি? অনতিক্রম্য এটা এক কথায় প্রকাশ, যা অতিক্রম করা যায় না, যা অতিক্রম করা যায় না, মানে এমন কিছু আছে যা যেটি অতিক্রম করা যায় না, এরকম অর্থে কোন কোন অব্যয় ব্যবহার করা হয়, এরকম অর্থে কোন কোন অব্যয় ব্যবহার করা হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, এভাবে যদি লিখি যে রীতিকে অতিক্রম না করে, অতিক্রম না করে কি হবে একটু বলুন তো, দেখি দু একজন লিখতে পারেন কিনা। রীতিকে অতিক্রম না করে এটির সমস্ত পদটা কি হবে? এরপরে যদি আমরা লিখি সাধ্যকে, সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, এখানে একটু বলুন তো কি হবে, দেখি দু একজন পারেন কিনা। রীতিকে অতিক্রম না করে এখানে এটি কি হবে, আর সাধ্যকে অতিক্রম না করে কি হবে? প্লিজ দু একজন কমেন্ট করুন। মারুফ দেওয়ান ভাই লিখছে যথারীতি। আপনার উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। যথারীতি যে বলেছেন মারুফ দেওয়ান ভাই। তারপরে স্বপ্ন খান ভাই বলতেছে যথারীতি। সবাই, এবং পরেরটা বলছে যথাসাধ্য। খুবই দারুণ, আপনারা আসলে অসাধারণ। আমি খুবই গর্বিত যে আপনাদেরকে পেয়েছি। ফলে এই যে আমরা দুটো জিনিস পেলাম, যে রীতিকে অতিক্রম না করে যথারীতি, ভাই কেউ যদি এটা খুব কনসাসলি আগে থাকতে না পড়ে, সে কিন্তু এই মানে যথারীতি, আমরা কি মনে করি যথারীতি মানে অ্যাজ ইউজুয়াল, মানে যেমন চলতেছে সেরকম চলাকে যথারীতি বলে। বাট যথারীতির অর্থ যথা কিন্তু এমন না। যথা অর্থ মানে আপনি যে নর্মালি যে রীতি, যে প্রচলিত যে নিয়ম, সেই নিয়মকে আপনি অতিক্রম করছেন না। যথাসাধ্য চেষ্টা করবেন মানে কি, আপনার সাধ্যকে অতিক্রম না করে, মানে আপনার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যর ভিতরে কিন্তু আপনি চেষ্টা করবেন। ফলে আমরা এখানে নোট যেটা লিখবো, এই যে যথা, এখানে আমরা যথা যে উপসর্গটি পেলাম, মানে সরি যে অব্যয়টি পেলাম, সেই যথা অর্থ অতিক্রম করা যায় না। যথা অর্থ কি? অতিক্রম করা যায় না। অর্থাৎ এই শব্দগুলো অর্থ কিন্তু আমাকে জানতে হবে, অতিক্রম করা যায় না। অর্থাৎ যথারীতি মানে রীতিকে অতিক্রম করা যায় না, এবং যথাসাধ্য মানে সাধ্যকে অতিক্রম করা যায় না। সিজুকা আপু লিখেছে যে অসাধ্য, ভাই এটি যথাসাধ্য হবে, এটি কি হবে? যথাসাধ্য হবে। আশা করি এই দুটি ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা 3 নম্বরটি আসি, সেটি একটু দেখুন, ব্যাপ্তি বোঝায়। এই যে এখানে যে উপসর্গগুলো আছে বা অব্যয়গুলো আছে, সেগুলো অনেকগুলো ব্যাপ্তি বোঝায়, ব্যাপ্তি বোঝায়। ক্লিয়ার? ব্যাপ্তি মানে কি? মানে একটা সময় জুড়ে কোনো কাজ হওয়াকে ব্যাপ্তি বলে। যেমন শৈশব, আমাদের যে বাল্যকাল ছিল সেই শৈশব ব্যাপিয়া, শৈশব ব্যাপিয়া। এরপরে এটা কি হবে কেউ জানলে লিখুন। এরপরে আমরা বলতে পারি বাল্যকাল, বাল্যকাল ব্যাপিয়া। তাহলে শৈশব ব্যাপিয়া এবং বাল্যকাল ব্যাপিয়া। কেউ কি বলতে পারবেন যে শৈশব ব্যাপিয়া কি হবে? আমি একটা বলে দিচ্ছি, এটা হবে শৈশব, শৈশব। ক্লিয়ার? মনি আক্তার আপু লিখেছে খুব সুন্দর ক্লাস সমাসের, অনেক ধন্যবাদ আপু আপনাকে। তাহলে এখানে আমরা যেটা বলতেছি যে শৈশব ব্যাপিয়া এটা হবে শৈশব, এবং বাল্যকাল ব্যাপিয়া এটি হবে আবাল্য। বাল্যকাল ব্যাপী এটি কি হবে? আবাল্য। অর্থাৎ দেখুন, এই যে আপনি নর্মালি ভাই এটা খুব কনসাসলি এখন শিখে না গেলে পরীক্ষার হলে এটা বোঝা কঠিন, যে আবাল্য মানে পুরো বাল্যকাল ব্যাপিয়া বোঝায়, শৈশব মানে পুরো শৈশব ব্যাপিয়া বোঝায়। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে একটা নোট পেলাম, সে নোট এই অর্থাৎ এখানে আমরা যে যেটা পেলাম, এই অর্থ, অর্থ ব্যাপক বা ব্যাপ্তি। ক্লিয়ার? আমাদের কিন্তু এই ব্যাপারটি জানতে হবে। এই যখন আমরা অব্যয়ভাব সমাসটা শিখবো, তখন আমাদের এইটুকুই জানার ব্যাপার যে এই সেটি অবশ্যই একটু অব্যয় বা উপসর্গ, এবং এটা একটু অব্যয়ভাব সমাস। এই দ্বারা যেহেতু ব্যাপ্তি বোঝায়,
তাহলে এর ব্যাস বাক্য আসতে পারে যে আবাল্যর ব্যাস বাক্য কি। তো আপনি তো জানেন যে আবাল্য শৈশব, এই যে উপসর্গ, এই যে অব্যয়, সেটি অর্থ ব্যাপ্তি। তখন লিখে দেবেন হ্যাঁ তাহলে বাল্য আছে, তাহলে বাল্যকাল ব্যাপিয়া, শৈশব আছে, শৈশব ব্যাপিয়া। তাহলে আপনি কত সহজেই ব্যাস বাক্যটা নিজেই বানাতে পারবেন যদি এই অর্থটি আপনি আগে থেকে জেনে থাকেন, এই ক্লাসের মাধ্যমে যদি জেনে থাকেন, তাহলে খুব সহজেই আপনি কিন্তু এটা ধরতে পারবেন, বুঝতে পারবেন। ফলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ফলে এখন আমরা চলে যাব পরেরটিতে। পরে কিন্তু এখানে যে উপসর্গ আছে, কিছু উপসর্গ দ্বারা কিন্তু বৈপরীত্য বোঝায়। কি বোঝায় বলুন? বৈপরীত্য। বৈপরীত্য মানে কি? মানে অপোজিট বা বিপরীত অর্থ প্রকাশ করে, অপোজিট বা বিপরীত অর্থ প্রকাশ করে। আরিফুল ইসলাম সিয়াম ভাইয়া লিখেছে, খুবই ভালো লাগছে ক্লাস স্যার, সাথে থাকার জন্য কৃতজ্ঞ ভাইয়া। তো এই যে বৈপরীত্য, যেমন আমরা যদি এভাবে লিখি যে দানের বিপরীত কি হবে একটু বলুন তো প্লিজ, এটা যদি কেউ কমেন্ট করেন খুব খুশি হব। যে দানের দানের যে বিপরীত সেটি কি হবে? দানের বিপরীত কি হবে? এরপর যদি আমি লিখি কুলের বিপরীত, কুলের বিপরীত কি হবে? তাহলে এটা একটু প্লিজ কেউ কমেন্ট করে জানান যে দানের বিপরীত কি হবে। দানের বিপরীত কি হবে প্লিজ একজন কমেন্ট করে জানান। আপনাদের থেকে একটু উত্তর নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি আপনাদের দেখতে পারছি না। ফলে আপনারা কমেন্ট করলে বুঝবো যে আসলে আপনারা এখানে আছেন। তো দেখুন আমি একটু লিখে দিচ্ছি যে দানের বিপরীত এটি হবে প্রতিদান। কি হবে বলুন? প্রতিদান। এরপরে কুলের যে বিপরীত, হ্যাঁ আখি আক্তার আপু আপনার উত্তর সঠিক হয়েছে। কুলের যে বিপরীত সেটি হবে প্রতিকূল। কি হবে বলুন? প্রতিকূল। তো দেখুন এই যে আমরা নর্মালি প্রতিকূল বলতে কি বোঝায়? যে একটা মানে খারাপ পরিবেশ। বাট ব্যাস বাক্য জানার জন্য আপনি স্পেসিফিক জানতে হবে যে এই প্রতি এই প্রতি অর্থ আসলে বিপরীত বোঝায়। তাহলে এখানকার নোটটা কি পেলাম? এখানকার যে নোট পেলাম সেটি হচ্ছে এই যে প্রতি পেলাম, এই যে প্রতি অর্থ বিপরীত। প্রতি অর্থ কি? বিপরীত। ক্লিয়ার? আপনি যদি এই বিপরীত অর্থটা জেনে থাকেন, আরিফ ভাইয়া এবং শিজুকা ভাইয়া লিখেছেন প্রতিদান প্রতিকূল, আপনার উত্তর সঠিক হয়েছে। এই যে প্রতি যদি আপনি জানেন যে বিপরীত, তাহলে আপনি অটোমেটিক ব্যাস বাক্য করতে পারবেন। ভাই আপনি তো একেবারে শুরুতেই শিওর হয়ে গেছেন যে শুরুতে যেহেতু এই শব্দের উপসর্গ আছে, প্রতি যেহেতু একটা উপসর্গ আছে, তাহলে এটি শিওর অব্যয়ীভাবে সমাস হবে। শিওর অব্যয়ীভাবে সমাস হবে। তো তাহলে তাহলে আমরা এই এখন এটা ব্যাস বাক্য কি হবে? যদি আপনি জানেন যে প্রতি অর্থ বিপরীত হবে, তখন আপনি নিজেই কিন্তু ব্যাস বাক্যটা বানাতে পারবেন। যে দান আছে তাহলে দানের বিপরীত, কুল আছে কুলের বিপরীত, শেষ। তার মানে আপনি জাস্ট একবার জানবেন যে প্রতি উপসর্গ দ্বারা এখানে বিপরীত অর্থ প্রকাশ করে। এরপরে আমরা আলোচনা করব সাদৃশ্য। এরকম একটা ব্যাপার আছে যে সাদৃশ্য বোঝায়। কিছু কিছু উপসর্গ আছে যেগুলো দ্বারা সাদৃশ্য বোঝায়। কি বোঝায় বলুন? সাদৃশ্য বোঝায়। যেমন একটা যদি আমি একটু লিখি যে আচার্য আছে না, যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সবাই তো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যে চ্যান্সেলর বলা হয় সেটি দ্বারা কিন্তু আচার্য বোঝায়। এবং মেজরিটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয় কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। তাহলে যদি আপনাকে বলি যে আচার্যের সদৃশ, সদৃশ, তাহলে কি হবে? যদি আপনাকে বলি সাগরের, সাগরের সদৃশ, কি হবে? এরপর যদি আমি আপনাকে বলি, এই দুটাই আপাতত লিখলাম যে আচার্যের সদৃশ, মানে সে আচার্য না কিন্তু আচার্যের মতোই কিন্তু আচরণ করে। আপনারা কিন্তু সবাই জানেন এটি হবে কিন্তু উপাচার্য। কি হবে? উপাচার্য। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভিসি, যে ভাইস চ্যান্সেলর, সেটাকে কিন্তু আসলে উপাচার্য বলে। ফলে মারুফ দেওয়ান ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, ভাইয়া লিখেছে উপাচার্য, আপনি কারেক্ট উত্তর করেছেন। এবং আফরা ইবনাত আপু লিখেছে উপাচার্য। দারুণ দারুণ, খুবই ভালো। এই যে আচার্য অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসে না, বাট রাষ্ট্রপতির অবর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল যে পাওয়ারটা সেটি কিন্তু হ্যান্ডেল করে কিন্তু কে করে বলুন? উপাচার্য করে। ফলে তিনি যে ভাইস চ্যান্সেলর, তিনি আচার্যের মতোই। তার মানে এবং এখান থেকে আহ সঠিক উত্তর দিয়েছে একজন, দেখলাম যে দুটাই উত্তর লিখেছে, উপসাগর লিখেছে অমিত হাসান ভাইয়া, আপনার উত্তর সঠিক হয়েছে। এটি উপসাগর। কি সাগর বলুন? উপসাগর। তাহলে দেখুন উপ মানে কিছুক্ষণ আগে দেখলাম ক্ষুদ্র,
হ্যাঁ, মানে কিছুক্ষণ আগে দেখলাম নিকটে, আর এখানে দেখতেছি এই যে উপ, সেই অর্থটি কিন্তু সদৃশ্য অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ একই রকম সিমিলিয়ার এই অর্থ প্রকাশ করতেছে। ফলে আপনাকে এখান থেকে নোটটা জেনে নিতে হবে, যে নোট, এই নোটটা লিখে নেবেন। এই উপ, অর্থাৎ এখানে যে উপ পেলেন, সেই উপ, উপ অর্থ, সেই উপ অর্থ মতো বা সদৃশ, মতো বা কি সদৃশ। কতটা সহজভাবে এখন আপনি নিজেই ব্যাস বাক্য করতে পারবেন। তাহলে আপনি একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন যে উপ অর্থ হতে পারে সদৃশ, তাহলে উপসার্য তখন লিখবেন কি, এই যে আচার্যের সদৃশ, উপসাগর সাগরের সদৃশ বা সাগরের মতো, আপনি যা লিখবেন সেটি কিন্তু উত্তর হবে। ফলে আপনি কিভাবে ব্যাস বাক্যটা পরীক্ষা হলে বানাবেন সেটি কিন্তু আমাদের মানে আজকে আলোচ্য ব্যাপার। কারণ আমরা কিন্তু সবাই বলি যে সাগরের সদৃশ, কুলের বিপরীতে, অনেকেই কিন্তু বলে ফেলতে পারে প্রতিকূল, বাট প্রতিকূলে ব্যাস বাক্যটা কি হবে সেটি কিন্তু আমরা পরীক্ষাতে অনেকে করতে পারবো না। ফলে ব্যাস বাক্য আপনি কিভাবে করবেন সেটি কিন্তু আমরা সেই টেকনিকটা দেখাচ্ছি বেসিক সহকারে। ফলে আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমি 6 নম্বরে আসি, এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটি দ্বারা যোগ্যতা প্রকাশ করে। কি প্রকাশ করে বলুন? যোগ্যতা প্রকাশ করে। এমন কিছু উপসর্গ আছে যেটি দ্বারা যোগ্যতা প্রকাশ করে। যদি এক্সাম্পল দিই আপনি বলবেন ও আচ্ছা এই ব্যাপার। তো একটু দেখুন, যদি আমি এমন লিখি যে রূপের যোগ্য, কি লিখলাম বলুন? রূপের যোগ্য, রূপের যোগ্য কি হতে পারে? এবং যদি আমি লিখি প্রেরণার যোগ্য, মানে এমন কিছু যা আপনাকে প্রেরণা যোগায়, সেই প্রেরণার যোগ্য, তাহলে রূপের যোগ্য কি হবে এবং প্রেরণার যোগ্যটা কি হবে? সবাই যারা জানেন দু একজন লিখে ফেলুন যে রূপের যোগ্য কি হবে। তো একটু আমি লিখে দিচ্ছি, যদি সময় কম আমাদের কাছে, আমাদের এখন তৎপর সময় শিখতে হবে। এই রূপের যোগ্য যেটি আছে সেটি হবে অনুরূপ। কি হবে বলুন? অনুরূপ। এবং প্রেরণার যে যোগ্য সেটি হবে অনুপ্রেরণা। কি হবে বলুন? অনুপ্রেরণা। ক্লিয়ার? এই যে অমিত হাসান ভাই লিখেছে অনুরূপ, খুবই সুন্দর লিখেছেন, বাট এটা দন্তন্য হবে অনুবানান, কারণ এই এই অনু কিন্তু উপসর্গ, আমরা বারবার বলতেছি উপসর্গ থাকবে, এই শব্দের শুরু যেটা আছে সেই পাটে উপসর্গ থাকবে, এবং উপসর্গ বানানো যে অনু, সে অদন্ত নয় হস্য। অমিত হাসান ভাই আপনার উত্তর সঠিক হয়েছে, অনুপ্রেরণা। তার মানে দেখুন, আপনাকে যদি এখন বলি বা আপনি কাউকে জিজ্ঞেস করে বলেন তো ভাই অনুপ্রেরণা এর ব্যাস বাক্য কি হবে, দেখবেন অনেকেই বলতে পারবে না। ফলে আপনাকে যদি অনুপ্রেরণার ব্যাস বাক্য জানতে হয় তাহলে ক্লাসটি এভাবে করলে আপনি বলতে পারবেন, আমি বিশ্বাস করি। তাহলে এখানকার নোটটা কি পেলাম? এখানকার নোট পেলাম, এখানে যে অনু যেটা আছে, এই অনু অর্থ, এই অনু অর্থ কি বলুন? যোগ্য। এই অনু অর্থ কি? যোগ্যতা বা যোগ্য। ক্লিয়ার? ফলে আপনি খুব সহজেই তখন এটা মানে ব্যাস বাক্যটি করতে পারবেন। তাহলে এখন দেখুন, প্রেরণার যোগ্য অনুপ্রেরণা, রূপের যোগ্য অনুরূপ, এবং অনু দেখে আপনি মোটামুটি শিওর যেটা একটা উপসর্গ, তার মানে এটা অব্যয়ভাব সমাস হবে, কারণ প্রেরণা থেকে অনুপ্রেরণা সেই শব্দটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা এইরকম 4-5টি আছে, আসলে আমরা ফাঁকি দিতে চাচ্ছি না, ফলে ক্লাসটি শর্ট করার থেকেও আমরা আসলে চেষ্টা করতেছি যে আপনার বেসিকটা দাঁড় করানো যায় কিনা। কারণ যারা নিবন্ধন পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন, আপনাদের কিন্তু ক্লাস নেওয়া লাগবে, সেটা স্কুলে হোক কলেজে হোক। ফলে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এইভাবে শেখালে আপনাদের স্টুডেন্টরা খুবই ভালো করবে বলে আমি বিশ্বাস করি। এরপরে দেখুন, কিছু কিছু উপসর্গ আছে যেটি দ্বারা ক্ষুদ্রতা বোঝায়। কি বোঝায় বলুন? ক্ষুদ্রতা বোঝায়। আমাকে কিছুক্ষণ আগে মেবি একজন প্রশ্ন করেছিল যে ক্ষুদ্রতা অর্থ একটা ব্যাপার চেয়েছিল। তো একটু একটু দেখুন ক্ষুদ্রতা বোঝায় কেমন। যদি আমি দুইটা এক্সাম্পল দিই খুবই সহজ হবে। যদি এমন লিখি যে ক্ষুদ্র অঙ্গ, ক্ষুদ্র অঙ্গ কি হবে একটু বলুন তো? ক্ষুদ্র অঙ্গ কি হবে? এরপরে যদি বলি ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র অঙ্গের পরে যদি আমরা বলি ক্ষুদ্র শাখা, তাহলে কি হবে? তো এই যে ক্ষুদ্র অঙ্গ, ক্ষুদ্র অঙ্গ, এই ক্ষুদ্র অঙ্গকে কিন্তু আমরা কি বলি জানেন? প্রত্যঙ্গ। কি বলি বলুন? প্রত্যঙ্গ। আমরা অনেকেই কিন্তু এই শব্দটি ব্যবহার করি যে অঙ্গ প্রত্যঙ্গ ভালো নেই আমার। অঙ্গ মানে টোটাল যে সিস্টেম সেটি কিন্তু অঙ্গ, আর এই অঙ্গের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো রয়েছে তাকে কিন্তু প্রত্যঙ্গ বলি। বাট এই প্রত্যঙ্গ দেখে অনেকেই ব্যাস বাক্যটা করতে পারবে না, কারণ তাকে এটা এভাবে কনসাস লাগে শিখে নিতে হবে। ক্ষুদ্র শাখা, এটা বলবো না ভাই, এটা একটু বলুন তো ক্ষুদ্র শাখা কি হবে? দু একজন কমেন্ট করুন যে ক্ষুদ্র শাখা এটি কি হবে, এটি সমস্ত পদটা কি হবে?
দু একজন প্লিজ একটু কমেন্ট করে জানান যে ক্ষুদ্র শাখা। হ্যাঁ, অমিত হাসান ভাই আপনার উত্তর সঠিক হয়েছে, যে আপনি লিখেছেন প্রশাখা। কি লিখেছেন বলুন? প্রশাখা। তো যারা যারা প্রশাখা চিন্তা করেছিলেন এবং লিখতে যাচ্ছেন তাদের উত্তর সঠিক হয়েছে, যে সানজিদুর রহমান ভাইয়ের আপনার উত্তর সঠিক হয়েছে। তাহলে দেখুন ক্ষুদ্র অঙ্গ বা ক্ষুদ্র যদি আমরা বলি শাখা, তাহলে সেটা হবে প্রশাখা। তার মানে আমরা কি বুঝলাম বলেন তো? তার মানে এখানকার নোটটাকে, এখানকার যে নোট সেটা অত্যন্ত ক্লিয়ার, যে এই যে প্রো, অর্থাৎ শব্দের শুরুতে যে প্রো থাকে, সেই প্রো অর্থ ছোট, অর্থ ছোট বা ক্ষুদ্র। একইভাবে দেখবেন আপনারা যখন উপসর্গ পড়েন, প্রত্যেকটা উপসর্গ কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, যে এখানে এই উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আপনি এইটা শিখলে একই সাথে অব্যয়ভাব সমাস এবং উপসর্গের যে অর্থ সেটি শিখে ফেলবেন এবং ব্যাস করে নিজেই করতে পারবেন। তাহলে এখন দেখুন, প্রো থাকলে কি করবেন? এই যে ক্ষুদ্র শাখা। অঙ্গ থাকলে কি করবেন? ক্ষুদ্র অঙ্গ। ফলে প্রো দেখেই বুঝতে পারবেন, ক্ষুদ্র যুক্ত করলেই ব্যাস বাক্যটি হয়ে যাবে। আশা করি এটি নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি আমরা 8 নম্বরটি আলোচনা করি, সেটি একটু দেখুন। 8 নম্বর যেটি, সেটা হচ্ছে পর্যন্ত। কিছু কিছু অব্যয় আছে যেটি কিন্তু পর্যন্ত অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? পর্যন্ত অর্থ প্রকাশ করে। যেমন যদি আমি একটা এক্সাম্পল লিখি, যে মরণ, মরণ পর্যন্ত কি হবে? আপনারা একটু যারা যারা জানেন তারা একটু লিখে বলে মরণ পর্যন্ত কি হবে। এরপরে যদি বলি, এটা আপনার সবার মুখস্থ আমি শিওর, যে কণ্ঠ পর্যন্ত, এটি কি হবে? এরপরে যদি আমরা এখানে বলি, আচ্ছা এই দুটো আপাতত দিই, যে মরণ পর্যন্ত কি হবে? প্লিজ কেউ জানলে এটা একটু লিখে ফেলুন, মরণ পর্যন্ত এটি কি হবে? হ্যাঁ, শিজুকা ভাইয়া রয়েছে, অমিত হাসান ভাইয়া রয়েছে, আমরণ। কি হবে বলুন? আমরণ। এরপরে কণ্ঠ পর্যন্ত আমরা সবাই জানি আকণ্ঠ হবে। কি হবে? আকণ্ঠ। ক্লিয়ার? তার মানে দেখুন, আপনি তাহলে এখানকার নোটটা কি? এখানকার নোট খুবই ক্লিয়ার। এই আ অর্থ হচ্ছে পর্যন্ত। আ অর্থ কি? পর্যন্ত। আপনি এটা না জানলে এই ব্যাস বাক্যটি লিখতে পারবেন না। ফলে আপনাকে তো অবশ্যই একবার প্রথম পাতে শিখতে হবে, এরপরে না পরীক্ষাতে আপনি সঠিক উত্তর করবেন। ফলে আপনি আজকে শিখে নিলেন। আরিফ হোসেন ভাই লিখছে, ভাই লেকচার শিটটা দিয়ে দিলে ভালো হবে। অবশ্যই আমি ক্লাস শেষেই এই টোটালটা আপনাদের পিকচার তুলে আপলোড করে দেবো, ফলে আপনারা এখন মনোযোগ দিন। এই যে আ অর্থ পর্যন্ত, অর্থাৎ এটুকু জানতে হবে। তাহলে এখন যদি আপনাকে এই মরণের আমরণের যদি ব্যাস ব্যাখ্যা করতে বলে, তখন বলবেন আ অর্থ যেহেতু পর্যন্ত, তাহলে মরণ পর্যন্ত। আকণ্ঠ, আ অর্থ যেহেতু পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। কত সহজেই আপনি ব্যাপারটিকে মনে রাখতে পারবেন। এরপরে আমরা শেখাবো অভাব। এরপরে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে অভাব। তাহলে অভাব আছে, কিছু কিছু উপসর্গ আছে যেটি দ্বারা আসলে অভাব অর্থ প্রকাশ করে, অভাব অর্থ প্রকাশ করে। আমি এক্সাম্পল লেখা মাত্রই বলবো না ও আচ্ছা এটা তো ভাই কত শিখেছে, কত জেনেছে, এটাকে পড়া লাগে। যদি আমি বলি আমিষের অভাব, আমিষের অভাব কি হবে? এটা সবাই জানেন, লিখে নিন, লিখে দিন। এরপরে হচ্ছে ভাতের অভাব। সবাই একটু লিখে দিন যে ভাতের অভাব কি হবে। এরপরে ভিক্ষার অভাব। কার অভাব বলুন? ভিক্ষার অভাব। তাহলে দেখুন অভাব অর্থ অনেকগুলো আছে। তো অমিত হাসান ভাই বলতেছে ক্লাসে দ্বারা উপকৃত হচ্ছে, আমিও অনেক মজা পাচ্ছি ভাই আপনাদের সাথে থাকতে পেরে। সিজুকা আপু লিখেছেন নিরামিষ। আপুর উত্তর সঠিক হয়েছে, যে এটা নিরামিষ লিখেছেন। এরপরে ভাতের অভাব, এটি কেউ লিখুন, ভাতের অভাবটা কি হবে? হ্যাঁ, আপু লিখেছে যে হা ভাত। আসলে আপনি আপু না সেটা বুঝতেছে না, তো আপুই বললাম, মাইন্ড করেন না। এবার ভিক্ষার অভাব যেটি, সেটা হবে দুর্ভিক্ষ। কি হবে বলুন? দুর্ভিক্ষ। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার হয়ে গেলাম, যে কি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে অভাব বোঝাতে তাহলে এখানকার নোটটা কি পেলাম, এখান থেকে কি পেলাম? যদি নির থাকে, যদি নির থাকে, এরপরে যদি হা থাকে, এরপর যদি দূর থাকে, হ্যাঁ হ্যাঁ, এই যে দূর থাকে এগুলোর অর্থ অভাব। এগুলো অর্থ কি? অভাব। এগুলো দ্বারা অভাব বোঝায়। তাহলে আপনি উপসর্গের অর্থ করতে পারবেন এবং ব্যাস বাক্য বানাতে পারবেন। আপনি যখন দেখবেন দূর আছে তাহলে ভিক্ষু আছে, তাহলে ভিক্ষার অভাব। ভাত আছে, হা আছে, অভাব বোঝাবে, ভাতের অভাব। আমিষ আছে, তাহলে নির আছে, তাহলে নির অর্থ হচ্ছে অভাব, তার মানে আমিষের অভাব। তাহলে কত সহজেই আপনি উত্তরটা সঠিক লিখতে পারবেন। এবং আপনার এই যে দুর্ভিক্ষ বানান অনেকে দীর্ঘ লিখতেছেন, এটাও আর ভুল করবেন না, কারণ আপনি জানেন এটা উপসর্গ দূর থেকে আসছে। হ্যাঁ, সমনীয় অনু, অবনীত দূর, এগুলো কিন্তু সংস্কৃত উপসর্গ।
ফলে এই দূর থেকে যেহেতু আসছে তাহলে নিশ্চয়ই শুরুতে দু থাকবে, দয় হস্য থাকবে, মানে রস্য থাকবে। ফলে এটি আপনি খুব সহজে বানানটাও ঠিক করতে পারবেন। আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমাদের আর এখানে আছে 5টি, ফলে আর 5 মিনিট লাগবে। একটু 5 মিনিট মনোযোগ দিলে আপনি কিন্তু আজকে সফলভাবে অব্যয়ভাব সমাসটি শিখে যেতে পারবেন। ফলে যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে আছেন, আর 5টি মিনিট ওয়েট করুন। এরপরে দেখুন পশ্চাৎ। পশ্চাৎ মানে আমরা জানি পিছেতে। পশ্চাৎ মানে কি? পিছে বোঝায়, পূর্বের কোন জিনিসকে পশ্চাৎ বোঝায়। এই পশ্চাৎ অর্থে অনেকগুলো আছে, যেমন একটু লিখে দিই যে গমনের পশ্চাৎ। গমনের পশ্চাৎ কি হবে? এবং স্মরণের, স্মরণের পশ্চাৎ কি হবে? স্মরণের পশ্চাৎ। তো এটা কি কেউ কি লিখবেন যে গমনের পশ্চাৎ কি হবে? এটা একটু অনেকের কাছে শব্দ নতুন মনে হতে পারে, তাই আমি একটু লিখে দিচ্ছি যে অনুগমন হবে। কি হবে বলুন? অনুগমন। তাহলে এবার পরের টাইমে লিখবো না, আপনারা বুদ্ধি করে বলুন তো কি হবে? গমনের পশ্চাৎ অনুগমন। অমিত হাসান ভাই বলছে অভিগমন, এটা অনুগমন হবে। হ্যাঁ ভাই, অনুগমন হবে। মারুফ দেওয়ান ভাই সঠিক উত্তর বলছে। পরেরটা লিখুন, পরেরটা তো বোঝাই যাচ্ছে কি হবে, আপনারা একটু লিখুন যে স্মরণের পশ্চাৎ এটি কি হবে। দেখি আপনারা ব্যাপারটি ক্লিয়ার হচ্ছেন কিনা। স্মরণের পশ্চাৎ কি হবে? অনুসরণ। সানজিদুর রহমান ভাই আপনার উত্তর সঠিক হয়েছে, অনুসরণ হবে। আসলে অনুসরণ হবে, অনুসরণ। তো আমরা বলি না যে আমরা আপনার পথকে অনুসরণ করব। আমার পথকে অনুসরণ করা মানে কি? মানে আমি যে পথে এসেছি সেই পথের আপনি পিছে পিছে আসবেন। কাউকে অনুসরণ করা কি বোঝায়? তার সামনে যে, তার সামনে হাসাহাসি করা, তার পিছে চুপি চুপি পা টিপে টিপে তাকে ফলো করা। তো যাকে এইভাবে কারো পিছে যখন আপনি মানে টিপে টিপে হেঁটে তাকে যখন আপনি অনুসরণ করেন, তাকে তার চলাচলটা যখন করেন, মানে তার দেখেন এবং তার দেখানো পথ আপনি যখন চান মানে চলেন, তখন আমরা বলি অনুসরণ করছে, অর্থাৎ সঠিকভাবে অনুসরণ করছে। তো অনুসরণ করা মানে সবসময় তার পিছে থেকে করতে হয়, সামনে থেকে কারো অনুসরণ করা যায় না। সে যে পথে চলেছে তার পিছে পিছে চলে তার সাথে যাওয়াকে আসলে অনুসরণ বলে। তার মানে এটি পশ্চাৎ। তার মানে এখান থেকে আমরা নোট পেলাম, কি নোট পেলাম? এই যে অনু, এই অনু অর্থ, অনু অর্থ পশ্চাৎ বা পিছনে। ফলে আপনি যদি জানেন অনু অর্থ পশ্চাৎ বা পিছনে, তাহলে অটোমেটিক আপনি ব্যাস বাক্যটা করতে পারবেন যে স্মরণের পশ্চাৎ এবং গমনের পশ্চাৎ। তাহলেই কিন্তু কত সহজে আপনি ব্যাস বাক্যটা করতে পারবেন। আর শুরুতে অনু দেখে বুঝে ফেলবেন এটা উপসর্গ, দ্যাটস এটা অব্যয়ীভাব সমাস হবে। এবং সেটা ব্যাস বাক্য কি হবে? এই অনুমানে যেহেতু আপনি জানেন পশ্চাৎ, তাই স্মরণের পশ্চাৎ, গমনের পশ্চাৎ। আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। এরপরে কিছু আছে যে সাকল্য বোঝায়। কি বোঝায় বলুন? সাকল্য। এই সাকল্য মানে কি? মানে সবাইকে বোঝায়। সাকল্য বাচক মানে সবাই। হ্যাঁ, সবাইকে বোঝায়, সবাইকে আসলে সাকল্য বলা হয়। তো কিছু কিছু উপসর্গ আছে যেগুলো সাকল্য বোঝায়। আমি বলা মাত্র বলবেন না আরে এগুলো দিয়ে কত গালাগালি করছি মানুষকে, এটা লেখা মাত্র বলে ফেলতে পারবেন। যেমন যদি বলি যে বালক, বৃদ্ধ ও বনিতা। ক্লিয়ার? তাহলে এটি কি হবে? এক্ষেত্রে হবে দেখুন আবাল, এটা আমরা অনেকেই বলি আবাল বৃদ্ধ বনিতা, একসাথে হবে যেহেতু অনেকগুলো আমি লিখেছি বৃদ্ধ বনিতা। ক্লিয়ার? তাহলে যদি আমি বলি যে বালক, বৃদ্ধ, বনিতা, তাহলে এই সবগুলো মিলে যে ব্যাস বাক্যের ফলে যেটি তৈরি হবে সেটা হবে আবাল বৃদ্ধ বনিতা। অর্থাৎ সবাইকে বোঝাচ্ছে যে আবাল মানে কি? মনে করেন যারা শিশু আর কি, বৃদ্ধ বয়স্ক এবং বনিতা, অর্থাৎ এই সকল বয়সের মানুষকে আমরা একসাথে কিন্তু বলি আবাল বৃদ্ধ বনিতা। তার মধ্যে সকলকে বোঝায়। এই দ্বারা কি বোঝায়? সকলকে বোঝায়। এরপরে যদি আমরা একটা শব্দ আপনার কাছে খুব নতুন মনে হবে, এটা বাংলা খুব কম ইউজ হয়, বাট উপসর্গ যুক্ত শব্দটি ব্যবহার করে। বাট এই পামর, কেউ কি কখনো শুনেছেন যে পামর শব্দ কোথায় ব্যবহার করা হয়? তো যদি আমি বলি পামর জনসাধারণ সকলে, জনসাধারণ সকলে, তাহলে এই যে পামর জনসাধারণ সকলে, এটির ফলে যেটি তৈরি হবে সেটি হবে আপামর জনসাধারণ। কি হবে বলুন? আপামর জনসাধারণ, জনসাধারণ। ফলে এই শব্দটি কিন্তু আমরা সবাই জানি। আমরা কিন্তু রাজনৈতিক বিভিন্ন জায়গায় বলি যে, বা বিভিন্ন জায়গায় লিখি যে আপামর জনসাধারণ। এই যে আপামর জনসাধারণ কিন্তু সেটি ব্যাস বাক্য হবে পামর জনসাধারণ সকলে।
এই পামর জনসাধারণ সকালে এটা অব্যয়ভাব সমাসের মাধ্যমে তার পূর্বে এই আ উপসর্গ বা অব্যয়টি এসেছে, ফলে এটা হবে আপামর জনসাধারণ। হ্যাঁ, আপামর জনসাধারণ। ফলে এখান থেকে আমি নোটটা কি পেলাম, এখান থেকে যে নোট পেলাম, এই আ অর্থ কি সকলে বা সবাই, এই আ অর্থ কি সকলে বা সবাই। আপনি একবার করে এই খাতায় যখন নোট করে ফেলেন পরীক্ষার আগে শুধু একবার দেখে যাবেন, তাহলে কিন্তু আপনার আর ভুল হবে না এবং আপনি ব্যাপারটা ভিতর থেকে শিখতে পারবেন। ফলে পরীক্ষার যে টিচার সে কিন্তু আপনার বোকা বানিয়ে আপনার নেগেটিভ মার্কিং, যদি এবার হয়তো নেগেটিভ মার্কিং করবেন এনটিআরসি বাট বিসিএস সহ অনেক পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, সেই জায়গা থেকে আপনারা মুক্ত হবেন। তাহলে দেখুন এই আ দ্বারা সকলে বোঝায়, আবাল বৃদ্ধ বনিতা সকলে, আপামর জনসাধারণ মানে পামর জনসাধারণ সকলে। ক্লিয়ার? মারুফ দেওয়ান ভাই বলতে স্যার এটা শেষে প্রাদি সমাস নিয়ে একটু আলোচনা করলে উপকৃত হতাম। সমস্যা নেই, আমরা আসলে মানে এই যে অব্যয়ীভাব সমাস এই সবগুলো সমাস যখন আলোচনা করব তখন অপ্রধান সমাস রয়েছে, নিত্য সমাস, এরপরে এই যে সিজুকা ভাইয়া লিখেছে এর আগে আ অর্থ পর্যন্ত পড়লাম। হ্যাঁ, এক এক জায়গায় এক এক অর্থ আছে, তো আপনি দেখেছেন না যে মাথা ধরা, মাথা ব্যথা, মাথা দেওয়া, এক একটি জায়গায় কিন্তু এক এক অর্থে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে কি অর্থে ব্যবহার করেছে এই জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় লিখেছি এই আ অর্থে। দেখুন আমি কিন্তু এই জন্য শুরুতে লিখে দিচ্ছিলাম যে এইভাবে, যে এই আ অর্থ ব্যাপ্তি, এই আ অর্থ মানে এই জায়গায় যে দুটো আ অর্থ আছে সেই অর্থ ব্যাপ্তি বোঝায়, অন্য জায়গায় অন্য কিছু বোঝাতে পারে। ফলে আমি সবগুলো লিখে দিচ্ছি যেন আপনি কনফিউজ না হয়ে যান যে এখানে পর্যন্ত বোঝাবে আবার আগেরটা ব্যাপ্তি বোঝাবে। তবে বেশি কনফিউজ নেই, দু একটাই আছে আর কি আছে। এরপরে আর দুইটা আছে, এই তিনটা আছে একটু দেখুন। 13 নম্বর যেটি আমরা আসলে এখন আলোচনা করব সেটি হচ্ছে ঈষৎ। কি হবে বলুন? ঈষৎ। তাহলে আমরা এইটা সবাই জানি, এই ঈষৎ মানে কিন্তু সামান্য বোঝায়। কি বোঝায় বলুন? ঈষৎ মানে সামান্য অর্থ প্রকাশ করে। যদি আমরা একটু বলি, এটা আপনারা সবাই জানেন এবং এইটি যে কতবার পরীক্ষাতে এসেছে তার কোনো শেষ নেই। ঈষৎ নত মানে সামান্য নত, হ্যাঁ, মানে খুব বেশি নত না, সামান্য নত। আর এটু বারংবার পরীক্ষায় এসেছে যে ঈষৎ রক্তিম মানে হালকা রক্তিম, হালকা লাল কালার। ফলে ঈষৎ মানে আমরা সবাই জানি যে এগুলো লিটন সরকার ভাই লিখেছে নিবন্ধন, এগুলো আমাদের কিভাবে আসবে, এটা বিভিন্ন ভাবে আসতে পারে। এই যে ঈষৎ নত আসতে পারে, এটির সমস্ত পদ কি হবে? আনত। এটা আসতে পারে আনতর ব্যাসী বাক্য কি হবে? ঈষৎ নত। এরপর আসতে পারে এই যে আনত, এটি কোন সমাস, এইভাবে বেশি আসে যে আনত কোন সমাস। তখন আপনি যাবেন হ্যাঁ উপসর্গ আছে, আরে শিওর উপসর্গ থাকলে সেটা অব্যয়ভাব সমাস হবে। ক্লিয়ার? ফলে এইভাবে আসতে পারে। এরপর ঈষৎ রক্তিম, এটি কিন্তু আরক্তিম হবে। তাহলে দেখেন আমরা আরেকটি আ পেলাম যেটি কিন্তু ভিন্ন অর্থ। ফলে এখানকার যে নোট সেই নোটটি হচ্ছে এই আ অর্থ, এই আ অর্থ ঈষৎ বা সামান্য, ঈষৎ বা কি সামান্য। ক্লিয়ার? আমরা আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে আহ মোরাদ ভাই বলছে যে আর রক্ত, এখানে তো পরের গুলো বাদ যাবে না ভাই, আর রক্তিম হবে। হ্যাঁ, তো ফলে এই যে ঈশ্বর নত আনত এবং এই দুটো কিন্তু বারংবার পরীক্ষাতে এসেছে। আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। আর দুইটা আছে, ফলে এই দুটো দিলে আমাদের অব্যয়ভাব সমাসটি ক্লিয়ার হয়ে যাবে। ফলে আপনারা আর 2-1 মিনিট মনোযোগ রাখুন। এরপরে আমরা যদি বলি যে কিছু কিছু উপসর্গ আমরা এখানে পাবো যেটি দ্বারা আসলে আপনার অতিক্রান্ত অর্থ প্রকাশ করবে। অতিক্রান্ত, অতিক্রান্ত, এর আগে কিন্তু পড়ছিলাম যে অনতিক্রম্য অর্থাৎ যা অতিক্রম করা যায় না, এখন হচ্ছে অতিক্রান্ত। যেমন যদি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এটা হলো পরীক্ষায় এভাবে যদি পড়ে না যান তাহলে এটা পরীক্ষাতে পারা খুব কঠিন হয়। যে বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত কি হবে? এটা উত্তর বেলাকে অতিক্রান্ত। এরপরে যদি বলি যে শৃঙ্খলা, শৃঙ্খলাকে, শৃঙ্খলাকে অতিক্রান্ত। তাহলে শৃঙ্খলাকে যদি আপনি অতিক্রান্ত করে ফেলেন সেটি কিন্তু ভালো দেখায় না। বেলাকে অতিক্রান্ত করলে এখান থেকে আপনি আসলে পাবেন উদ্বেল। কি পাবেন বলুন? উদ্বেল। এবং এই শৃঙ্খলাকে অতিক্রান্ত এখান থেকে আপনি পাবেন উচ্ছৃঙ্খল। আমরা কিন্তু এই শব্দটি কিন্তু প্রায় কিশোর গ্যাং সহ বিভিন্ন মানুষজনকে কিন্তু দেখে বারংবার বলে থাকি যে ছেলেটি খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে। তার মানে সে কিন্তু তার শৃঙ্খলা যেটি ছিল
তার ব্যক্তিগত লাইফ সেই শৃঙ্খলাকে অতিক্রান্ত করে সে চলে গেছে, তার মানে সে শৃঙ্খলার ভিতরে নেই, দ্যাটস ওয়াই তাকে আমরা উচ্ছৃঙ্খল বলি। ফলে প্রত্যেকটি শব্দ কিন্তু দারুণ ভাবে এসেছে। আবার দেখুন বেলাকে অতিক্রান্ত, এখানে কিন্তু উদ্বেল, তাহলে আলটিমেটলি এখানে উত প্লাস বেল ছিল, যেটি সন্ধির মাধ্যমে আমরা উদ্বেল পেয়েছি। ক্লিয়ার? ফলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নোটটি কি, এখানকে যে নোট সেটি হচ্ছে এই উত, আসলে হয়েছে কি ভাই, এই এই যে উচ্ছৃঙ্খলের উত প্লাস শৃঙ্খল, শুরুতে উতই ছিল বাট পরে সন্ধির মাধ্যমে আবার চ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। উদ্বেলের শুরুতে উত ছিল, উত যোগ বেল, সেটি সন্ধির মাধ্যমে উদ্বেল হয়ে গেছে। তার মানে আলটিমেটলি এখানে অব্যয় যেটি ছিল সেটি উত ছিল। সেই উত অর্থ অতিক্রম করিয়াছে এমন, অর্থ কি অতিক্রম করিয়াছে এমন, অতিক্রম করেছে এমন, চলিত ভাষায় লিখে করেছে এমন। ক্লিয়ার? ফলে আপনি যখনই দেখবেন যে বেল আছে তখন আপনি ভাববেন হ্যাঁ হ্যাঁ বেল উত, এই উত অর্থ আমি জানি অতিক্রম করেছে এমন, তাহলে বেলাকে অতিক্রম করেছে এমন। শৃঙ্খল আছে, শৃঙ্খলাকে অতিক্রম করেছে এমন, বা শৃঙ্খলাকে অতিক্রান্ত বা অতিক্রম করেছে এমন। আপনি খুব সহজেই যদি এই উত অর্থটা জেনে থাকেন তাহলে কিন্তু পরীক্ষাতে সেই ব্যাস বাক্যটি কিন্তু অত্যন্ত সহজে আপনি নিজেই লিখে আসতে পারবেন। আশা করি এই অতিক্রান্ত রিলেটেড, আর আমরা সেই সমস্ত এক্সাম্পল গুলো দিচ্ছি যেটা কোনো না কোনো পরীক্ষায় বারংবার এসেছে, সেই সমস্ত এক্সাম্পল গুলো তুলে আনতেছি। ফলে যাদের আপাতত 15 মার্চ নিবন্ধন পরীক্ষা, তাদের জন্য এইগুলো বাইরে কোনো কিছু দেখার দরকার নেই, এই দুইটা দুইটা করে দেখে চলে যাবেন। আপনি এইটুকু বুঝলে আর আপনার কোনো কিছু করা লাগবে না। আর আমরা এক্সাম্পল গুলো সেইভাবেই সেট করেছি যেগুলো আপনি হুবহু কমন পাবেন, এটুকু মোটামুটি শিওর, এটুকু বিশ্বাস রাখেন। এরপর দেখুন বিপসা, বিপসা অর্থ প্রকাশ করে, এটি শেষ। বিপসা অর্থ প্রকাশ করে এমন কিছু উপসর্গ রয়েছে, বিপসা অর্থ প্রকাশ করে এমন কিছু উপসর্গ রয়েছে। যেমন খুব দারুণ এখানকার এক্সাম্পল গুলো, যদি এমন লিখি যে বছর বছর, বলে না যে বছর বছর তোকে টাকা দিয়ে আমরা ফিরাল হয়ে গেলাম বা গরিব হয়ে গেলাম। আবার যদি আমি বলি ঘরে ঘরে, ঘরে ঘরে কি হবে, দিন দিন। ও আচ্ছা, একটা মজার ব্যাপার কি ভাই, বিপসা এই শব্দটা বাংলায় তো আমরা জানি না। এই বিপসা মানে আসলে পৌন, পৌন পুনিকতা বোঝায়। কি বোঝায় বলুন? পৌন পুনিকতা বা পুনরাবৃত্ত, পুনরাবৃত্ত মানে বারংবার যে জিনিসটা মানে ঘুরে ঘুরে আসে, এরকম জিনিসকে পৌন পুনিকতা বা বিপসা বলা হয়। ক্লিয়ার? ফলে এখানে আপনি একটু দেখুন যে বছর বছর মানে এই বছর হয়েছে, পরের বছর হয়েছে, তারপরে বছরে হচ্ছে, ফলে বছরে বছর যেটা চলে সেটিকে কিন্তু প্রতি বছর বলে। কি বলে বলুন? প্রতি বছর। তবে যদি আপনি এখানে চাইলে যদি ফার্সি উপসর্গ ব্যবহার করেন তাহলে ফি বছরে ব্যবহার করা যেতে পারে, ফি বছর এটা ব্যবহার করা, এটা একটা আলাদা, ফি বছর। এবার ঘরে ঘরে এটি হবে প্রতি ঘরে, ঘরে ঘরে কি হবে? প্রতি ঘরে। এরপরে দিন দিন যেটা আমরা বলি প্রতিদিন, কত মজা দেখুন। তাহলে দেখুন প্রতিদিন যে আমরা বলি দিন দিন প্রতিদিন, তাহলে এই দিন দিন সেটি প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন মানে আপনার পুনরাবৃত্তি ঘটতেছে এখানে, কিন্তু পৌনপুনিক ভাবে আজকে কালকে পরশুদিন এইভাবে কিন্তু চলতে আছে। ফলে এই যে এই সমস্ত জায়গায় পুনরাবৃত্তি হয়, তাহলে এই প্রতি এটি কিন্তু একটি উপসর্গ। এটি দেখে আপনি শুরুতেই শিওর হয়ে গেছেন যেহেতু উপসর্গ রয়েছে দ্যাটস ওয়াই এটা অব্যয়ভাবে সমাস হবে। এবং দেখবেন যে ঘরে ঘরে বলতে প্রতি ঘর, প্রতি মানে কি সে ঘরে ঘরে যে ঘুরে বেড়াইতেছে, তার মানে এখানে ঘরের থেকে প্রতি ঘরে যাচ্ছি, এই শব্দটি অর্থই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। এবং উপসর্গতে সবসময় উপসর্গের অর্থ প্রাধান্য পায়, কারণ উপসর্গ এমন জায়গায় বসে যে তাকে বাদ দিলে ওই শব্দের অর্থটা আর আগের মতো থাকে না। ফলে আপনি খুব সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবেন এটা অব্যয়ভাব সমাস। পরীক্ষাতে এভাবে আসতে পারে প্রতিদিন, মানে এটি কি ধরনের সমাস? অব্যয়ভাব সমাস। এরপর পরীক্ষাতে এটা আসতে পারে যে এটি ব্যাস বাক্য কি, তাহলে হবে দিন দিন, তাহলে কত সহজে আপনি করতে পারবেন। এরপর আসতে পারে যে প্রতি এই উপসর্গ কি অর্থে প্রকাশ করেছে, তখন আপনি লিখবেন বিপসা বা পৌনঃপুনিকতা বা পুনরাবৃত্ত অর্থে এখানে প্রতি এই সংস্কৃত উপসর্গটি ব্যবহার করা হয়েছে। আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাদের তৎপুরুষ যে সমাজ সেটি শিখতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি বলেন যে স্যার কন্টিনিউ করেন তাহলে করবো, আর যদি না বলেন যে স্যার ক্লান্ত লাগতেছে, এই যে লিখেছে ক্ষণে ক্ষণে, এটা যদি আসলে বলে ক্ষণে ক্ষণে তাহলে এটা অবশ্যই প্রতিক্ষণ হবে। মানে যেখানে দেখবেন যে পুনরাবৃত্তি ঘটতেছে সেখানে কিন্তু কি হবে? প্রতি হবে।
ফলে ক্ষণে ক্ষণে বা ক্ষণ ক্ষণ প্রতিক্ষণ এটা আসলে প্রতি হবে। একটু প্লিজ কমেন্ট করে জানান যে আজকে তৎপুরুষ সমাসটি শুরু করব কিনা। আসলে যদি অডিয়েন্স কমে যায় তাহলে আসলে খারাপ লাগবে, ফলে যদি আপনারা আমাকে উৎসাহ দেন যে না আমরা শেষ পর্যন্ত থাকবো, তাহলে তৎপুরুষ সমাসটি শুরু করব। আদারওয়াইজ তৎপুরুষ সমাসের ক্লাস কিন্তু আগামীকাল চলে যাবে। ফলে তৎপুরুষ সমাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমাস। এখানে কিন্তু আমরা নয়ীয় তৎপুরুষ আছে, উপপদ তৎপুরুষ আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এইগুলো কিন্তু অত্যন্ত মনোযোগ না দিলে কিন্তু আসলে এটা কিন্তু ভালো করে বোঝানো যাবে না। ফলে ফলে একটু বলুন। শ্রী সুনীল ভাইয়া বলছে আজ আর না, আমারও সেটা মনে হয়, কারণ তৎপুরুষ সমাসের যে লেকচার এটি আসলে মিনিমাম 7 থেকে মানে 8 পেজ হবে, এবং আপনার ব্যাপক মনোযোগ লাগবে। ব্যাপক মনোযোগ ছাড়া আসলে এটি কিন্তু বোঝানো একটু কঠিন। ফলে আপনারা একটু বলুন যে এটা আসলে কন্টিনিউ করব কিনা। অনেকেই লিখতেছে কন্টিনিউ করুন, এবং অনেকেই বলতেছে আজ আর না। ফলে আসলে আমি নিজেও তখন কনফিউজ হয়ে গেলাম। আমি দেখি আর 1 মিনিট সময় নেব, আপনাদের যদি মেজরিটি যেদিকে থাকবে সেই দিকে আর যাব। আচ্ছা, অনেকেই বলছে আজ আর না করি, কালকে হোক। স্যার এটা 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 ঠিক বলেছেন যে আসলে যেহেতু এটা ক্লান্তির ব্যাপার আছে, এবং আমি যাতে শর্টকাট শেখাচ্ছি না, যেহেতু আপনারা শিক্ষক হবেন, আপনারা জাতির কারিগর হবেন, ফলে আমি চাই না যে আসলে আপনারা আপনার ব্যাপক একটা ভিত্তি নিয়ে ক্লাসগুলো করুন, সেটাই ভালো লাগবে। তাহলে আগামীকালও 9:30টায় ক্লাস হবে, এটা মোটামুটি শিওর যে আগামীকাল 9:30টায় তৎপুরুষ সমাসের উপরে। আমি কালকে শুধু আপনাদের একটা হেডলাইন দিয়ে বলতে চাই যে আগামীকাল উপপদ তৎপুরুষ এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরীক্ষা নেই যেখানে উপপদ তৎপুরুষ থেকে প্রশ্ন আসে না, নয়ীয় তৎপুরুষ থেকে প্রশ্ন আসে না, এরপরে কিন্তু অলুক তৎপুরুষ থেকে প্রশ্ন আসে না। ফলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাস। এবং আগামীকাল যদি মনে করেন যে খুব ভালো হয়, তাহলে আমরা এরপর তৎপুরুষের পরে বহুব্রীহি এবং পরে আরেকটি ক্লাস নিয়ে কিন্তু শেষ করে ফেলবো। ভাইয়া লিখেছে যে প্রাদি সমাস নিয়ে কিছু বলুন। তো প্রাদি সমাস, এবং আমরা বলেছিলাম যে অপ্রধান যে সমাসগুলো রয়েছে সেই সমাসগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু নিয়মিত আলোচনা করবো, যেমন নিত্য সমাস নিয়ে আলোচনা করব, প্রাদি সমাস নিয়ে আলোচনা করব। তো ভাইয়া যদি রিকোয়েস্ট করতেছে আজকে শুধু প্রাদি সমাসটি দেখিয়ে 1 মিনিটে শেষ করে দিই। যে প্রাদি সমাস, প্রাদি সমাস, এই প্রাদি সমাসটি এটি কিন্তু খুবই সহজ একটি সমাস, এবং জাস্ট 1 লাইনের সমাস। যে উপসর্গ যোগে গঠিত সমাসটি আসলে প্রাদি সমাস বলে। এখানে প্র, পরা, পরি ইত্যাদি উপসর্গ থাকে। তার মানে এখানে মেইন যে ব্যাপার, 1 নম্বর যে কন্ডিশন, সেটা হচ্ছে এই সমাসের শুরুতে অবশ্যই উপসর্গ যোগে হবে। তাহলে উপসর্গ যোগে গঠিত সমাস, উপসর্গ যোগে গঠিত সমাস। এবং সেকেন্ড যে ব্যাপার, এই উপসর্গ সাধারণত প্র, পরা, পরি ইত্যাদি উপসর্গগুলো থাকে। প্র, পরা, পরি। যেমন যদি একটু এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটি ক্লিয়ার হবে, এক্সাম্পল দিলে ব্যাপারটি ক্লিয়ার হবে। সেটি হচ্ছে প্রকৃষ্ট রূপ ভাত। যদি এমন বলে প্রকৃষ্ট, এই দেখুন প্রকৃষ্ট রূপ, রূপ ভাত, এর ফলে যেটা তৈরি হয় দেখুন প্রভাত। ফলে আমরা কিন্তু সবাই জানি যে ভাতের আগে প্র একটু উপসর্গ, এই উপসর্গ যুক্ত করলেই কিন্তু আপনি দেখুন এই প্রাদি সংহিত, প্রাদি শুরুতে প আছে না, তো আপনি দেখবেন এই উপসর্গগুলো কিন্তু প্র, পরা, পরি এইসব নিয়ে তৈরি হয়েছে। আবার যদি বলি প্রকৃষ্ট রূপ বচন, প্রকৃষ্ট রূপ বচন, তাহলে কিন্তু আমরা জানি প্রবচন হবে। কি হবে বলুন? প্রবচন। তাহলে প্রাদি সমাস চেনার একটি অন্যতম উপায় হচ্ছে যে এই সমাসের শুরুতে প্র, পরা, পরি ইত্যাদি উপসর্গ থাকবে, এবং উপসর্গের মাধ্যমে তৈরি হবে। যেমন প্রভাত, প্রবচন, বচনের পূর্বে প্রযুক্ত হয়েছে এবং ভাতের পূর্বে প্রযুক্ত হয়েছে। এই যে প্র, পরা, পরি এইগুলো থাকলে একটু কনসাসলি দেখতে হবে যে সেটি প্রাদি সমাস হয় কিনা। ফলে এটি কিন্তু প্রাদি সমাস। এরপরেও কিন্তু আমরা সংখ্যাবাচক, বহুব্রীহি যখন টোটালটা আলোচনা করা হবে তখন এইগুলো নিয়ে আবার কথা বলবো। এবং আপনাদের সকলের জন্য অনেক বেশি দোয়া করতেছি যেন মহান আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। কারণ বেকার থাকার যে কি কষ্ট ভাই, সেটি কিন্তু আমি 4 বছর মানে যতদিন আসলে এই বিসিএস এর প্রস্তুতি নিতে আসলে অনেক সময় লাগে। ফলে এই দীর্ঘ সময়ে মানে এমন হয়েছে যে ভাই আপনি এত কষ্ট পাবেন এই সমাজের মানুষের কাছ থেকে, মানে কষ্ট পেতে পেতে আপনি যদি আপনার লাইফে শুরুর দিন চাকরি পেয়ে যেতেন না, তাহলে আপনি অনেক বোকা থাকতেন। কারণ চাকরি পেলেই তখন আপনাকে আপনার চাকরি দেখে আপনার সাথে অনেকেই মিশতো, আপনি অনেককে ভালো বন্ধু মনে করতেন। এখন দেখবেন যে 3-4 বছর বেকার থাকার ফলে আপনাকে মেসেজ দিলে সিন করে না, আপনাকে কেউ জন্মদিনে উইশ করে না,
আপনাকে কোথাও কোনো দাম দেয় না, দেখবেন অনেক আপনার সার্কেলটা লিমিটেড হয়ে গেছে। তো আমারও কিন্তু এরকম একটা ব্যাপক একটা সার্কেল ছিল ইউনিভার্সিটিতে এবং মাধ্যমিক লেভেলে। আমি এই বেকারত্বের সময় দেখেছি যে খুব কাছের কিছু মানুষ ছাড়া একে একে সবাই আমার থেকে দূরে চলে গিয়েছিল। ফলে দেখবেন যে এই সময়টা আসলে খুব কঠিন সময়, এবং আমি জানি এই সময় কেউ আপনাদের পাশে থাকতে চায় না। সবাই কিন্তু বিভিন্ন রকমের বাজে কথা বলে আসলে এই কষ্টগুলোকে আরো বাড়িয়ে দেয়। তবে একটি কথা আমি সবসময় টেবিলে লিখে রাখতাম, যে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আপনি যদি মনে করেন যে মুখে সেগুলোকে জবাব দেন ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, তাহলে কিন্তু সেটা হবে না। আপনি যদি সফল হয়ে যান, আগামী দিনে যদি নিবন্ধন কলেজের টিচার হয়ে যান, আপনি যদি বিশেষ ক্যাডার হয়ে যান, দেখবেন তারাই কিন্তু ব্যাক করবে। তখন শুধু একটা কথা বলে দেবেন যে তোমার সাথে মেসেঞ্জে যে কথাগুলো হয়েছিল আগে, সেইগুলো দেখে আবার রিপ্লাই, মানে আমাকে আবার টেক্সট করো যে তুমি আসলে আমার থেকে এই সুবিধা পাওয়ার যোগ্য কিনা। কারণ হয়তো আপনি তাকে বিভিন্নভাবে অনুরোধ করেছিলেন, কিন্তু তারা দেখবেন কিন্তু তখন কিন্তু ইগনোর করেছিল। তাই তাকে মনে করিয়ে দেবেন যে আগের চ্যাটিং গুলো দেখে আবার নতুন ভাবে রিপ্লাই দাও আমাকে, আবার নতুন ভাবে টেক্সট করো যে আসলে আপনাদের সম্পর্ক বা এটা রাখা যোগ্য কিনা, বা আপনাকে সুবিধা আমার দেওয়া উচিত কিনা। তা আমার মনে হয় যদি আমি শুরুতে চাকরি পেয়ে যেতাম, তাহলে হয়তো আমি খুব বোকা থাকতাম, এবং আমি যাদেরকে ভালো বন্ধু মনে করতাম চাকরি পাওয়ার পর ওরা আমার অটোমেটিক আমাকে তেল মারতো। ফলে আমি মনে করতাম যে না সত্যি তো ওরা খুব ভালো বন্ধু, ফলে ওদের তো আমার অবশ্যই উপকার করা উচিত। But এখন এই যে দুঃসময়গুলোতে আমি দেখলাম যে না, আসলে কেউই কারণ না, ঠিক আছে, আমি অনেক ভালো নিজে মনে করতাম। ফলে লাইফে খারাপ সময়ের দরকার আছে, এবং আমি সেই কাভি খুশি কাভি ঘামের সেই শাহরুখ খানের সেই স্বপ্ন দেখি যে একদিন আপনারা এভাবে বিশেষ ক্যাডার হবেন, আপনারা নিবন্ধনের টিচার হবেন, এভাবে আপনারা হেলিকপ্টার না হোক বাসে চড়ে যাবেন বাসায়, আপনার বাবা মা ওয়েট করবে, আজকে ছেলে চাকরি পেয়েছে, ছেলের সাথে দেখা হবে, আপনি যে আপনার বাবা মাকে সালাম করবেন, এবং আপনার গ্রামের মানুষজনের সাথে যারা আপনাকে পছন্দ করে তাদের সাথে দেখা করবেন। সেই মোমেন্টটা যখনই মনে হয়, তখন আসলে পড়ার টেবিল থেকে উঠতে ইচ্ছা করে না। যে সত্যি তো আমি যে ঘুমিয়ে যাই, আমি যদি ফাঁকিবাজি করি, তাহলে তো আমি মাকে ফোন করে এই কথা বলতে পারবো না। আমি তো বাস থেকে নেমে মাকে জোরে ধরে বলতে পারবো না যে মা তোমার ছেলে সফল হয়েছে। ফলে আপনারা সেই স্বপ্নগুলো মাথায় রাখুন, যে আপনাকে সফল হতেই হবে, আপনার ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। এবং আপনাদের এই স্বপ্ন পূরণে আমি নিঃস্বার্থভাবে পাশে থাকার চেষ্টা করব। আগামীকাল অবশ্যই ক্লাস হবে তৎপুরুষ সমাসের উপর, এরপরে বহুব্রী সহ আপনার সকল অধ্যায়ের ক্লাস নেওয়া হবে। এক ভাইয়া বলছে কারেকশনের ক্লাস নেবেন কি ইংরেজি। আমি শুধু একটি কথা বলবো ভাই, আমার কাছে কারেকশনের 30টা রুল লেখা রয়েছে। এই ক্লাসটি নিতে আমার সময় লাগবে খুব বেশি হলে 55 মিনিট। এই 30টি নিয়মের বাদে যদি বিশেষ পরীক্ষাও যদি এর বাইরে আসে, তখন আপনি আমাকে বলবেন যে ভাই বিশেষ পরীক্ষায় এর বাইরে এসেছে। আমি 41, 43, 44 এবং 45, এটা অনেকেই মিথ্যা ভাববে, আমি সর্বোচ্চ 156 পর্যন্ত পেয়েছি 44-এ, এবং 43-এ মনে করেন যে আমার মার্ক ছিল 141, শুধু 41-এই মানে ফার্স্ট বিসিএস তখন আমার 122 ছিল। ফলে আমি দেখেছি যে এই রুলগুলো এত দারুণ রিসার্চ করা রুল কারেকশনের। এই 30টা দিলে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট কারেকশন এবং রাইট ফর্ম ভার টোটাল ব্যাপারটি ক্লিয়ার হবে। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার সিকোয়েন্স মেনটেন করেন, একটা টপিক পুরোটা শেষ করে আরেকটাই ঢুকেন। ফলে আমার সেটা মাথায় আছে, এবং আপনাদের ম্যাথের উপরে ক্লাস নেব, এবং আমি সাজেশন পোস্ট করব আজকে বা কালকে, ঠিক আছে। ফলে আপনারা সাজেশন এবং সেগুলো পিডিএফ নেওয়ার জন্য আমাদের গ্রুপে, আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বুলেটিন সাজেশন সহ যে কোনো সাজেশন যা আমাদের কাছে আছে আপনাদের বিনামূল্যে দিয়ে দেবে। আপনার কোথাও থেকে কোনো কিছু কেনার দরকার নেই। ফলে নিবন্ধন এবং সেশন হিসেবে বিশেষ প্রিলি পরীক্ষার আগে যত কিছু লাগে আমি ফ্রিতে আপনাদের প্রোভাইড করবো, শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। সবার অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।